হ্যাঁ, ঠিক আছে এবার। আজকে হচ্ছে আমাদের ক্লাস 9। এই ৯ম দিনে আমরা তো আগের দিন কবিতা শুরু করছিলাম, তাই না? সোনার তরী শুরু করছিলাম। আজকে আমরা শুরু করব হচ্ছে কি, আজকে আমরা সেটা কন্টিনিউ করব বিদ্রোহী পর্যন্ত। তো আমরা সবাই জানি বিদ্রোহী কবিতাটা লিখছেন কে? বিদ্রোহী কবিতাটা লিখছেন কাজী নজরুল ইসলাম। এবং এটার নাম বিদ্রোহী হওয়ার পিছনে বেশ বড় কিছু কারণ আছে। কারণ ১ম টা হচ্ছে কাজী নজরুল ইসলামকে কি বলা হয়? কি কবি বলা হয় বলেন তো? বিদ্রোহী কবি বলা হয়। এই বিদ্রোহী কবি কেন বলা হয়? তিনি বিদ্রোহ করছেন নিজে এইজন্য বিদ্রোহ বলা হয়? বিদ্রোহী কবি বলা হয়? নাকি অন্য কোনো কারণ আছে? হ্যাঁ, কাইন্ড অফ সিমিলার। কারণ কি? আমরা যে সময়কালে কথা বলতেছি, ওই যুগটাকেই মূলত বলা হতো রবীন্দ্র যুগ। কি যুগ বলা হতো? রবীন্দ্র যুগ। রবীন্দ্রনাথ ঠাকুরের আপনারা যদি কবিতাগুলো দেখেন বা কাব্যগুলো দেখেন, দেখবেন যে অনেকটা প্রাকৃতিক নৈসর্গ, প্রেম, তারপর হচ্ছে আর কি সামাজিক সমস্যা টাইপ খুব বলবো না। কিছু, কিছু আছে সামাজিক সমস্যামূলক। এই উপাখ্যানগুলোই তার কবিতা, গল্প, উপন্যাস এইসব জায়গায় ফুটে উঠছে বেশি। সবচেয়ে ভালো যেটা ফুটছে মানে প্রেম, ভালোবাসা তারপরে হচ্ছে প্রকৃতি বাদে সেটা হচ্ছে কি যৌতুক প্রথাটা ফুটে উঠছে বা সামাজিক সমস্যা ফুটে উঠছে। এছাড়া অন্য কোনো কিছু তেমন বহিঃপ্রকাশ ঘটে নাই। এবং এইজন্যই এই যুগটাকে বলা হয়েছে কি রবীন্দ্র যুগ। তো কোন একটা যুগ যখন শুরু হয় সাহিত্যের ক্ষেত্রে, তখন কি হয়? আপনার আশপাশের অন্য যে কবিগুলা আছে, কবি সাহিত্যিকরা আছে, তারা আপনাকে কি করে? অনুসরণ করতে শুরু করে অনেকটা। যেমন আমরা যদি বলি যে আপনি নতুন একটা বিজনেস শুরু করলেন। মনে করেন পৃথিবীতে নতুন একটা বাংলাদেশে নতুন একটা বিজনেস শুরু করলেন। যে আলু দিয়ে আপনি কোন একটা জিনিস খাবার জিনিস তৈরি করতেছেন নতুন। এখন আপনি যখন শুরু করবেন ওইটা কি হবে? আপনার আশপাশে দেখবেন কেউ ছিল না এতদিন। হঠাৎ করে দেখবেন আপনার চারপাশে ঐরকম ব্যবসা আরো অনেক চলে আসছে। সাহিত্যের ক্ষেত্রেও তেমন। এই যে রবীন্দ্র যুগের মধ্যে আমার কিন্তু এমন একজন কবি এরপরে আসেন, সমসাময়িক যুগেই এমন একজন কবি আসেন যে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধারার কবিতা, গল্প, উপন্যাস এগুলো লিখতে শুরু করেন। এবং রবীন্দ্রনাথ যেদিকে যেমন সরকারের দিক থেকে খুব একটা ফোকাস সরাচ্ছিলেন না। মানে সরকারের দিকে তিনি কথা না বললে পারলে মানে বলতেনই তো না। আর যদি পারতেন একটু তোষামোদ করেই বলতেন। সেখানে আমরা কি দেখতে পাই? তার বিপরীত চিত্র দেখতে পাই কার কাছে? নজরুলের কাছে। নজরুল এইজন্য জেলও খাটছে। তাই না? আনন্দময়ীর আগমন, তারপরে রাজবন্দী জবানবন্দি এগুলোর জন্য কি করছেন তিনি? জেলও খাটছেন। তো এই জেল খাটা কি নির্দেশ করে? নির্দেশ করে সে হচ্ছে কি প্রথাগত যে অন্যায় সেগুলোর বিরুদ্ধে সোচ্চার ছিলেন হচ্ছে নজরুল। এখন এই সোচ্চারতার জন্যই তিনি যে কোনো একটা শক্তির বিরুদ্ধে কথা বলছেন এটাকেই বিদ্রোহ ধরে নেওয়া হয়েছে এবং উনাকে বলা হয়েছে কি বিদ্রোহী কবি। তাছাড়া আরো উনি কাজ করছে কি উনি হচ্ছে সেনাবাহিনীতে যোগদান করছে বিভিন্ন বিদ্রোহমূলক কাজে বলবো না। কিন্তু সমাজের ছোট পর্যায় থেকে উনি সবার দিক থেকে এসে। আ আপনারা যদি ঐকতান পড়েন, ঐকতানে রবীন্দ্রনাথ কিন্তু একটা বিষয় স্বীকার করে। ঐকতান পড়ছেন আপনারা? ঐকতান আপনারা পড়েন নাই। ঐকতান হচ্ছে রবীন্দ্রনাথের একটা আত্মস্বীকারোক্তিমূলক একটা কবিতা। ওখানে তিনি বলতেছেন যে, আমি হচ্ছি একজন আ অভিজাত সম্প্রদায়ের মানুষ।" ইনডিরেক্টলি বলতেছেন যে, "আমি হচ্ছি অভিজাত সম্প্রদায়ের মানুষ। আমার সম্পর্ক গরিব, দুঃখী, চাষা, জেলে এদের সাথে কিন্তু খুব বেশি না। আমি তাদের জীবনটা দেখছি কোথায়? আমি তাদের জীবনটা দেখছি হচ্ছে আমার জানালার কাছ থেকে। কিন্তু আমি এমন এক কবির প্রত্যাশা করি যে হবে মাটির কাছাকাছি। মানে যে তাদের থেকেই উঠে আসবে এবং ওই যে মাটির কাছাকাছি যে কবি আছে সেই কে? সে হচ্ছে কাজী নজরুল ইসলাম। তিনি কি করছেন? তিনি জীবনের ১ম পর্যায়ে মক্তবে শিক্ষাদান করছেন। এরপরে লেটোর দলে যোগদান করছেন। তারপরে হচ্ছে কি যুদ্ধ করছেন বা সেনাবাহিনীতে যোগদান করছেন। এরপরে জেল খাটছেন। জেল থেকে এসে তিনি কবিতা লিখছেন। তারপরে এরপরে জীবনটা তার বড় মানে ভালো জীবন কাটাইছেন তিনি। কিন্তু লাস্টের দিকে আবার ভালো জীবন কাটাইতে পারেন নাই। যাই হোক আমরা এখন শুরু করব কি? আমরা এখন শুরু করব বিদ্রোহী। এখন বিদ্রোহী শুরু করার ১ম এই বলতে হয় যে কবিতাটা বেশ ভালো পরিমাণ বড়। যেমন শুরু হয় এমন, "বল বীর বল উন্নত মম শির, শির নিহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রির।"
এখানে কবি কি বলতেছেন? এখানে কবি বলতেছেন যে, "হে বীর তুমি বলো আমার শির কোথায় থাকবে আর মাথা কোথায় থাকবে? আর মাথা থাকবে উঁচু। আমার মাথা এত উঁচু থাকবে যে তার যে মাথা আমার যে মাথাটা এইটা হিমাদ্রির বা হিমালয় থেকেও উঁচু হবে। বলো মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি।" মানে মাথাটা আমার এত উঁচু, বিদ্রোহীর মাথা এত উঁচু বা শির এতটাই সোজা সেটা মহাবিশ্বের মহাকাশ ফেড়ে চলে যাবে এবং সেটা কাদের থেকেও বেশি হবে? সেটা চন্দ্র সূর্য গ্রহতারা যত উপরে আছে তার থেকেও উপরে যাবে। ভুলক দোলক গোলক ছেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া। খোদার আসনের নাম কি? খোদার আসনের নাম হচ্ছে আরশ। উঠিয়াছি চিরবিস্ময় আমি বিধাত্রীর। মম ললাটে আপনাদের সিলেবাস এটা নাই তাই? তাহলে কি আছে? ছোট করে দিছে, সংক্ষিপ্ত করে দিছে। কিন্তু লাগবে এগুলা বুঝছেন? সংক্ষিপ্ত করে দিছে। আপনাদের ছোট্ট একটা আমার যা মনে পড়ে। আম আমাদের সময়ে তো ছিল না সিলেবাসে। কিন্তু এরপরে যতগুলা ব্যাচ দেখছি সবারই ছোট, আকারে ছিল। মানে সংক্ষেপিত আকার যাকে বলে। কিন্তু আমার পুরোটা দেখতে হবে। আমি আপনাদের পুরোটা পড়াবো না। আমি শুধুমাত্র কিছু জিনিস বিশ্লেষণ করে যাচ্ছি। ভূলোক, দুর্লোক মানে হচ্ছে আপনার আকাশ, জমিন, পাতাল এইগুলা। ঠিক আছে? বেশি কঠিন কিছু না। গোলক মানে হচ্ছে আপনার পৃথিবী। এরপরে প্রথমত কি বলছে তার মাথা কতটা বা তার শির কতটা উঁচু এইটা তিনি নির্দেশ করতেছেন। এরপরে মম ললাটে রুদ্র ভগবান চলে রাজটিকা দীপ্ত জয়শ্রীর। বল বীর আমি চির উন্নত মম শির আমি চির দুর্দম দুর্নিমিত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস। তো এখানে তিনি বলতেছেন তিনি কে? মহাপ্রলয়ের নটরাজ। নটরাজকে চিনেন আপনারা নটরাজকে? নটরাজ হচ্ছে মহারাজ যে তার নৃত্যের মাধ্যমে কি করেন আশেপাশে যা কিছু আছে সব ধ্বংস করে দেন। তিনি বলতেছেন আমি সেই মহাপ্রলয়ের নটরাজ বা আমি মহাপ্রলয় যে উঠায় আমি সেই নটরাজ। আমি সাইক্লোন আমি ধ্বংস। তাহলে কবি নিজেকে তুলনা করতেছেন কিসের সাথে? প্রথমত চিরদুর্দম, দুর্নিবিত এবং নিঃশংস নৃশংস। এগুলা কাদের জন্য? কবি এখানে কিন্তু ২ টা দিক ফুটায় তুলছে নিজের চরিত্রের। এবং সেটা তিনি কিন্তু এই কবিতার মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। তিনি নিজেকে তুলনা করছেন কার সাথে? কৃষ্ণের সাথে তুলনা করছেন। কৃষ্ণ যেমন এক হাতে অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে, অন্য হাতে তার কি থাকে? অন্য হাতে তার বাঁশি থাকে। এখন অস্ত্র কিসের প্রতীক বলেন তো? অস্ত্র হচ্ছে আপনার যুদ্ধের প্রতীক, শক্তির প্রতীক এবং অন্যায়ের বিনাশকারী রূপে তিনি এখানে বলতেছেন। এবং অন্যদিকে বাঁশি হ্যাঁ, আমি দিব। এমনকি আপনাকেও দিব। কথা সেটা না। কথা হচ্ছে আমি এখন কথা বলতেছি, আমি এখন রেসপন্স চাচ্ছি। আমার যখন দরকার হবে না, আমি অফ করে দিব। আচ্ছা আমি দেখব, সবকিছু দেখব। এখন কবি কি বলতেছেন? কবি বলতেছেন, "আমি হচ্ছি কি? আমি হচ্ছি কৃষ্ণ। কৃষ্ণের এক হাতে অস্ত্র থাকে, আরেক হাতে কি থাকে? বাঁশি থাকে।" তো আমরা জানলাম যে বাঁশি হচ্ছে কিসের প্রতীক? সরি কি বলে ওটাকে? অস্ত্র হচ্ছে কিসের প্রতীক? চাকতি যেটা, যুদ্ধের প্রতীক। আর অন্যদিকে আমার যে হাতে বাঁশরি আছে অন্য হাতে, বাঁশি আছে, সেটা কিসের প্রতীক হইতে পারে তাহলে? সেটা হচ্ছে ভালোবাসা বা যে আপনার আম আপনি যে লক্ষ্য পরায়ণ ভালোবাসার প্রতীকে ধরা যাইতে পারে এটা। হ্যাঁ? এটা ভালোবাসার প্রতীকই বেশি হয়। ভালোবাসার প্রতীক। তাহলে কবি কার জন্য শাস্তি স্বরূপ বা এই যে মহাপ্রলয়, ধ্বংস এগুলা কার জন্য? আর যে আস প্রেমের বাণী কবি প্রচার করতেছেন সেটাই বা কার জন্য? তো প্রথমত কবি এখানে ২ জনের মাঝখানে দাঁড়ায় আছেন। কবির একদিকে আছে কে? কবির একদিকে আছে হচ্ছে অন্যায়কারী, শোষক যারা আছে তারা কবির একদিকে আছে। এবং অন্যদিকে আছে কি? এই যে অন্যায়কারীর অন্যায় করার ফলে যারা ক্ষতিগ্রস্ত হইছে, অসহায় যারা আছে তাদের কথা বলতেছেন কবি। তাহলে কবির কাছে ২ জন শ্রেণী মানুষ আছে। একজন হচ্ছে অন্যায়কারী এবং আরেকজন হচ্ছে কি? আরেকজন হচ্ছে আমার এই আম যে মানুষগুলো কষ্টে আছে। আমি ভুলে গেলাম আবার। অসহায়। তো এই যে অন্যায়কারী মানুষদের জন্য তিনি এগুলা চিরদুর্দম, তারপরে হচ্ছে দুর্নিবিত, নৃশংস, নটরাজ, সাইক্লোন, ধ্বংস। তারপরে তিনি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। এগুলো কাদের জন্য? অন্যায়কারীর জন্য। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম ও শৃঙ্খল। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানো না করো আইন।
আমি ভরা তরি করে ভরা ডুবি, আমি টর্পেডো আমি ভীম। এইটা আপনাদের বইতে সরাসরি কিন্তু আছে যে কবি কি করেন না? কবি কারো আইন মানেন না এবং তিনি নিয়ম কানুন সব কি করেন? সব বন্ধন ভেঙে ফেলেন বা দোলে ফেলেন। দোলে কি করেন? দোলে মানে হচ্ছে আপনি পায়ের নিচে পিছলে দেন না? ওইটা হচ্ছে দোলে দেওয়া। তো তিনি কি করেন? নিয়ম-কানুন সব ভেঙে ফেলেন এবং কোনো আইন মানেন না। কারো আইন তিনি মানেন না এবং তিনি ভরাতরি, ভরাতরি মানে হচ্ছে আপনার নৌকা। এই নৌকা কি করেন? ভরাডুবি করে দেন। মানে পানিতে ডুবায়া দেন। তিনি কে? তিনি হচ্ছে ভাসমান মাইন। ওকে, এত দরকার নাই। আমরা বেসিক জিনিসটা জানছি। অনেক বড়। আমরা সবকিছুই আস্তে, আস্তে জানবো। কিন্তু এখান থেকে না। এখান থেকে জানতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে। ওকে। এইটা রচয়িতা কে আমরা জানি কাজী নজরুল ইসলাম। উৎস গ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। জাতির নাম আছে কি? জাতির নাম হচ্ছে বেদুইন এবং ক্ষত্রিয়। আচ্ছা তাহলে বেদুইন কারা? বেদুইন হচ্ছে আমার মরুভূমি চিনেন না আপনারা? মরুভূমির যে যাযাবর শ্রেণী আছে তাদেরকে বলা হয় কি? বেদুইন। আমাদের দেশে আছে না এই যে ওটাকে কি বলে? বেদে আছে না? বেদেরা কি করে? তারা কি এক জায়গায় স্থির থাকে? নাকি অন্য জায়গায় চলে যায়? বেদেরা কিন্তু এক জায়গায় থাকে। আবার তারা যখন সুবিধা হয় অন্য জায়গায় চলে যায়। এখন দেখা যায় অনেক জায়গায় সেটেল করে গেছে তারা। কিন্তু সাধারণত তাদের নিয়মটা হচ্ছে কি? যেখানে তারা ব্যবসা করত, তারা সেখানে কিছুদিন থাকতো। অন্য জায়গায় ব্যবসা করত, সেখানে চলে যেত। তাদের স্থায়ী কোনো আবাসভূমি ছিল না। বেদুইনরাও খানিকটা সেম। কিরকম? তারা হচ্ছে মরুভূমিতে থাকে। এখন মরুভূমির সব জায়গায় তো আর আপনার সবসময় পানি পাওয়া যায় না। সবসময় ঘাস পাওয়া যায় না। যে আপনি গরু, ছাগল, উট যাই হোক না কেন সেগুলাকে খাওয়াবেন, পালন করবেন। তো বেদুইনরা কি করে? বেদুইনরা বছরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে। যেখানে তাদের পানি পাওয়া যায় বা ঘাস পাওয়া যায়, খাদ্যদ্রব্য পাওয়া যায়। তারা সেখানে অস্থায়ী একটা ঘাঁটি গেড়ে থাকে। এরপর যখন ওটা ফুরায় যায় তখন সেখান থেকে চলে যায় তারা। তারা হচ্ছে কি বেদুইন এবং ক্ষত্রিয়। ক্ষত্রিয় কারা? আমরা জানি প্রাচীন হিন্দু সমাজে ৪ টা শ্রেণী ছিল। ৪ টা শ্রেণী ছিল। কি, কি? প্রথমত ছিল ব্রাহ্মণ, দ্বিতীয়ত ক্ষত্রিয়, তৃতীয়ত শূদ্র তৃতীয়ত বৈশ্য এবং চতুর্থত কে? শূদ্র। তো এই যে ব্রাহ্মণ, ব্রাহ্মণের দায়িত্ব ছিল কি? তারা হচ্ছে শিক্ষা দিবে, তারপরে ধর্মীয় কাজ-বাজ করবে। এগুলো কি ব্রাহ্মণদের কাজ। তারা হচ্ছে সবচেয়ে হায়ার ক্যাটেগরি হিন্দু সমাজে। 2nd ক্যাটেগরি হচ্ছে কি? ক্ষত্রিয়। ক্ষত্রিয়র কাজ হচ্ছে দেশের শাসন পরিচালনা করা এবং দেশ রক্ষা করা। তো ক্ষত্রিয়রা কি? ক্ষত্রিয়রা হচ্ছে যোদ্ধা। এরপরে বৈশ্যরা আছে ব্যবসায়ী এবং শূদ্ররা হচ্ছে যাবতীয় যত ছোট কর্মকার আছে মানে কর্ম আছে সেগুলা শূদ্ররা করবে। যেমন কৃষিকাজ করবে, তারপরে জেলের কাজ করবে, তাঁতির কাজ করবে। এই উপরে যে ৩ টা কাজ, ব্যবসা ৩ নম্বরে, ২ নম্বরে দেশ পরিচালনা এবং দেশ রক্ষা বা যুদ্ধ করা এবং ১ নম্বরে কি ধর্মীয় কাজ এবং শিক্ষা। এইগুলা বাদে যত ছোট কাজ আছে বা যতই কাজ আছে সবগুলা কারা করবে? সবগুলা শূদ্ররা করবে। এবং তাহলে ক্ষত্রিয় কারা? ক্ষত্রিয় হচ্ছে যোদ্ধা গোষ্ঠী। বিস্ফোরক আছে মাইন, বাহনের নাম আছে তরী এবং এটা ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে আপনার কবিতার একটা ছন্দ যেখানে আপনার পরপর লাস্টের লাইনটা মিল হয় বা লাস্টের লাইন না মিল না হলেও আপনার শেষের অক্ষরটায় মিল পাওয়া যায় কবিতায় ঘুরে, ঘুরে। এ এরকম আরো অনেক ছন্দ আছে, সনেট আছে, অক্ষরবৃত্ত আছে, অমিতাক্ষর আছে, তারপরে আছে ছন্দহীন আছে, গদ্য ছন্দ আছে, এরকম ছন্দ পাওয়া যায়। ঋতু আছে কি? নিদাগ। নিদাগ বলা হয় কি? গ্রীষ্মকে। এরপরে ঝড়। ঝড়ের নাম আছে সাইক্লোন এবং বৈশাখীর ঝড়। দোজক, হাবিয়া। আমরা জানি ৮ টা দোজক আছে তার মধ্যে একটাকে হাবিয়া। পর্বত হচ্ছে কি? হিমাদ্রি বা হিমালয় এবং মলয় পর্বতমালা। তাহলে মলয় পর্বতমালা কোথায় অবস্থিত? মলয় পর্বত কোথায়? এটা আমার না আমারও মনে নাই। কিন্তু আমার মনে পড়তেছে না। ইন্দোনেশিয়ায় মেবি দেখতে হবে। ফেরেশতার নাম আছে ইসরাফিল। ফেরেশতার নাম ইসরাফিল। অস্ত্রের নাম আছে টর্পেডো, পিনাক, ত্রিশূল, দণ্ড, চক্র, শঙ্খ, কুঠার, এরপরে হল, খড়গ, কৃপান। বাদ্যযন্ত্র আছে তুর্ঘ, বিষাণ, সিঙ্গা, ডমরু, বাঁশরি, বীণে। এরপরে হাওয়া, উত্তরী বায়ু, মলয় অনিল এবং পূরবী হাওয়া। এখন আসি আমরা বিদ্রোহী। বিদ্রোহী অর্থ কি? বিদ্রোহী হচ্ছে আপনার প্রচলিত শাসন ব্যবস্থা বা শাসকের বিরুদ্ধে যে বিপরীত ধারণা পোষণ করে বা হচ্ছে তার সাথে একমত হয় না
বা তার শাসন ব্যবস্থার পতন করতে চায়, সে হচ্ছে কে? সে হচ্ছে বিদ্রোহী। এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে কি? বিদ্রোহিনী। এই কবিতার মূল বাণী হচ্ছে কি? ব্রিটিশ শাসিত পরাধীন ভারতবর্ষে ঔপনিবেশিক শাসন বা শোষণের বিরুদ্ধে প্রতিবাদী সত্তার প্রকাশ। তাহলে এই কবিতাটা যেহেতু লেখা হয়েছিল কোন সময়? ব্রিটিশ পিরিয়ডে। তাহলে অবশ্যই কবিতাটা কার? ব্রিটিশ শাসনের বিরোধিতা করবে। এরপর আসি আমরা নটরাজ, দেবদেবী ও যোদ্ধা কে, কে আছে? নটরাজ আছে, দুর্জটি আছে, দুর্বাসা আছে, আরপিএস আছে, পরশুরাম আছে, ইন্দ্রাণী সুত জয়ন্ত আছে, পিনাক পানি আছে, ভীম আছে, ধর্মরাজ আছে, বিশ্বমিত্র আছে, শ্যাম আছে, বলরাম আছে, পৃথ্বী আছে, চেঙ্গিস আছে। তো এই যে, যে পাশে দেখতেছেন না, এই পাশে যারা আছে এরা হচ্ছে দেবদেবী, আর এই পাশে যারা আছে তারা হচ্ছে কি? যোদ্ধা। এরপর কবি নিজেকে কিসের সাথে তুলনা করছেন? প্রথমত কবি নটরাজ, মহাপ্রলয়ের নটরাজ হিসেবে তুলনা করছেন। এরপরে পৃথ্বীর অভিশাপ, এলোকেশে ঝড়, অকাল বৈশাখীর। এরপরে বিশ্ববিধাত্রীর বিদ্রোহী সুত, ওঙ্কারকার, ঈশান বিশানে। এরপর মহাপ্রলয়ের ইসরাফিলের সিংহা, পিনাক পানির ভীমরুতিশূল, ধর্মরাজের দণ্ড, বিশ্বমিত্রের শিষ্য, বিধবার বুকের ক্রান্দন শ্বাস। মানে তিনি যে শুধুমাত্র নিজেকে তুলনা করছেন বিভিন্ন দেবদেবীর সাথে এমন না। তিনি কি সাধারণ মানুষের সাথে তিনি যে তুলনা করছেন। সেটা কি? সেটা তিনি বিধবা কোন এক নারীর ক্রান্দন শ্বাস বা হচ্ছে কাদার সময় মানুষ যে শ্বাসটা নেয় বা সরি এটা দেখানো ভুল হইছে আমার। এই মানে কাদার সময় যে শ্বাসটা নেয় সেটা হচ্ছে কি ক্রান্দন শ্বাস। এরপরে বঞ্চিত ব্যথা কার? পথবাসী গৃহহারা পথিকের এবং অমানবিতের মরম বেদনা। অমানবিতের কি? মরম বেদনা। জিজ্ঞাসা করেন আমি জানছি কিভাবে? এরপর পথিক কবি হচ্ছে কার? গভীর রাগিনী, বাঁশরি আরফিয়াসের এবং শ্যামের হাতের সে বাঁশরি। এরপরে কাঠের কোঠার পরশুরামের এবং বলরামের কাঁধের হল। এরপর কবির আমি সত্তায় আসি। কবির আমি এমন একটা সত্তা, সেটা হচ্ছে কি কবির ব্যক্তি আমিত্ব নয়। এটা কি ব্যক্তির আমিত্ব নয়। কবি কিন্তু নিজেকে বোঝাচ্ছেন না। এই আমি দ্বারা কবি কিন্তু নিজেকে বোঝাচ্ছেন না। বোঝাচ্ছেন কাকে? বিদ্রোহকে বোঝাচ্ছেন। কবিতায় ব্যবহৃত আমি পরাধীন জাতির প্রত্যেকের দেহে যে বিদ্রোহের নীলটা আছে না, ওইটাকে নির্দেশ করতেছে। আমি বীর ধর্মের অনুসারী। আমি কোন ধর্ম? আমি হচ্ছে কবির বীর ধর্মের অনুসারী বা তার বিদ্রোহী ধর্মের অনুসারী। আর তার জাগ্রত প্রকাশ ঘটেছে আমি শব্দের ভেতর দিয়ে। কবি এই আমি সত্তা তার আত্মদর্শন দ্বারা গভীরভাবে প্রভাবিত। হৃদয়বৃত্তির উজ্জীবনেই তার মুক্তি ঘটে। এক কথায় নিখিল বাঙালির বিশ্ব আমি নিপীড়িত মানুষের প্রতিনিধিকে আমি। মানে আমি দ্বারা কবি এখানে পৃথিবীতে যত নিপীড়িত বা অবহেলিত যত মানুষ আছে সবাইকে কি করতেছেন? সবাইকেই প্রতিনিধিত্ব করতেছেন। আমির মধ্য দিয়ে কবি মানুষের আত্মজাগরণ ও আত্মমুক্তির চেতনাকে বারবার অনুধাবন করার কথা বলেছেন। কবিতার অস্তিত্ব দিয়ে স্বর্গ-মর্ত্যকে একই করতলে ধারণ করেন। মানে কবির কথা হচ্ছে যে স্বর্গ এবং মর্ত্য মানে হচ্ছে বেহেশত এবং দুনিয়া কবি কি করতেছেন? একই জায়গায় রাখতেছেন। যে যদি আপনি অন্যায়টা দূর করতে পারেন বিদ্রোহের মাধ্যমে তাহলে পৃথিবী হবে কিসের মতো? পৃথিবী হবে স্বর্গের মতো। তাই বিদ্রোহী কবিতায় কবি আমি মূলত মানুষের আত্মবোধনের জন্য বারবার ব্যবহার করতেছেন। বিদ্রোহী কবিতায় কবি আমি শব্দটি বারবার ব্যবহার করেছেন মানুষের কি করার জন্য? আত্মজাগরণের জন্য। পরাধীন জাতির আত্মোন্মোদন ঘটাতে বিদ্রোহী চেতনার গুরুত্ব অনুধাবনের জন্য কবি বারবার আমি কথাটা বলতেছেন। একই রকমভাবে আমরা কিন্তু এই একই নিয়মটা অন্য একটা কবিতায় দেখতে পাই। সেটা হচ্ছে আমি এক কিংবদন্তির কথা বলছি। এখানে আমি এক কিংবদন্তির কথা বলছি এটা বলতে, বলতে কবি কিন্তু আমাদের মনে একটা দাগ কেটে দিয়ে যাচ্ছেন যে কার কথা বলতেছে। এখানেও কিন্তু বারবার আমি দ্বারা কবি কি বোঝাতে যাচ্ছেন যে তোমরা জাগ্রত হও। আমি বলতে কবি এখানে কাজী নজরুল ইসলাম না। আমি বলতে কে? আমি বলতে আপনি, আমি আরেকজন যারাই বিদ্রোহ করবে সবাই কি? সবাই হচ্ছি আমি। কাজী নজরুল ইসলামের রচিত বিদ্রোহী কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ। এটা মাথায় রাখেন। কবির
প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে কি অগ্নিবীণা এবং এটা ১৯২২ সালে সংকলিত হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের ২য় কবিতা হচ্ছে কে? বিদ্রোহী। অগ্নিবীণা কাব্যগ্রন্থের ৩য় কবিতা বিদ্রোহী। বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরপর এটি বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা। রবীন্দ্র যুগে এক প্রতিম্বিক কণ্ঠস্বরের আত্মপ্রকাশ। রবীন্দ্র যুগও বলছি এবং সেখানে একটা ভিন্ন ভাবধারা কিভাবে প্রকাশ পাইছে এটাই কিন্তু এই কবিতায় আলোচিত হইছে। এক বিরল স্মরণীয় ঘটনা। কারণ কি এই রবীন্দ্র যুগে এইরকম একটা কবিতা প্রকাশ এটা একটা বিরল স্মরণীয় ঘটনা। প্রতিবাদী চেতনা বিষয়ক একটি কবিতা। বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবি সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। নিজের বিদ্রোহী কবি সত্তার প্রকাশ ঘটেছে। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ক্ষোভ ও বিদ্রোহ প্রকাশ পেয়েছে। আচ্ছা, কুইক কোশ্চেন, ছোট্ট একটা প্রশ্ন। বলেন তো বাংলায় বা উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার শাসন কত সালে শেষ করে? আমি আনমিউট করতেছি। আপনারা তারপরে এক এক করে উত্তর দিবেন। বলেন। ১৯৪৭, ১৮৫৭। তারপর আর কেউ? আর কেউ? আন্দাজে বলেন। তো বলেন তো এই যে কোম্পানির শাসনের অবসান ঘটে কিসের মাধ্যমে? উম না। হ্যাঁ। দ্বৈত শাসন কত সালে ঘোষিত হয় বলেন তো? দ্বৈত শাসন? দ্বৈত শাসন খুব একটা ইম্পোর্টেন্ট আমি দেখি না। কিন্তু আপনার প্রশ্ন আসতে পারে যে ওইটা কি বলে? উম বিধবা বিধবা এই যে বিবাহ আইন কে পাস করেন? তারপর হচ্ছে সূর্যাস্ত নীতি কত সালে বাস্তবায়ন হয়? সূর্যাস্ত নীতি মনে হয় ১৭৯৩ সালে। ওকে, তো আমরা এগুলো আস্তে, আস্তে জানবো। এখন আমরা আমাদের বিদ্রোহী দেখি। কই গেল? হ্যাঁ, ঠিক আছে। ওকে। কবি কাজী নজরুল ইসলামের সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে কি ব্যবহার করছেন? প্রথমত উনি ধর্ম ব্যবহার করছেন। বিভিন্ন ধর্মের বিভিন্ন উদাহরণ টানছেন। ইতিহাস টানছেন। জানি চেঙ্গিস খান কেন টানছেন কিন্তু। এবং বিভিন্ন ঐতিহ্যকে উনি ব্যবহার করছেন। পুরাণের শক্তি উৎস থেকে উপকরণ উপাদান সমীকৃত করে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেছেন। মানে ওই পুরাণ চিনেন আপনারা? মাইথোলজি। এই যে মাইথোলজি, এই মাইথোলজি ব্যবহার করে উনি কি করছেন? এই মাইথোলজির বিভিন্ন শক্তি, বিভিন্ন অস্ত্র, বিভিন্ন চরিত্র এগুলো ব্যবহার করে নিজের ব্যক্তি সত্তাকে বা বিদ্রোহী সত্তাকে উনি কি করছেন? প্রতিষ্ঠিত করছেন। কবির বিদ্রোহের পটভূমি উৎপীড়িতের হাহাকার, ঔপনিবেশিক ভারতবর্ষ এবং ব্রিটিশ সরকারের অপশাসন সবগুলো মিলে তিনি কিসে বাধ্য হয়েছেন? তিনি বিদ্রোহের পটভূমি তৈরি করতে বাধ্য হয়েছেন। কবিতায় বিদ্রোহী বীর সব রকম ভয়শূন্য, অসীম সাহসী সৈনিক। নিজেকে ছাড়া অন্য কাউকে পরোয়া করেন না বিদ্রোহী এবং অন্য কারো শাসন মানেন না, ভয় করেন না। নিজেই সবার জন্য মহাভয়।
বিদ্রোহী বীর প্রচন্ড আত্মবিশ্বাসী। তিনি নিজেকে ছাড়া অন্য কাউকে কুর্নিশ করেন না। একই জিনিস কিন্তু আমরা আমার পথেও দেখতে পাই। কিন্তু আনফরচুনেটলি আমরা আমার পথটা মিস করে গেছি। ভয় নাই, ওটা পড়াবো আমি। আমি না পড়ায় কোথাও যাচ্ছি না। কবিতায় সগর্বে কবি নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়েছেন। ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দিয়ে বিদ্রোহী কবিতার উৎকণ্ঠ ঘোষণায় জানিয়ে দেন, উৎপীড়িত জনতার ক্রান্দন রোল বা কা চোখের পানি যতদিন পর্যন্ত প্রশমিত না হবে ততদিন এই বিদ্রোহ কবিসত্তা ছাড়বেন না বা শান্ত হবেন না এই বিদ্রোহ করা। এরপর এই কবিতাটিতে কবি কি নির্দেশ করছেন? কবি ইঙ্গিত করেছেন অত্যাচারী অত্যাচার অবসানের ধ্বনিত আওয়াজ ইঙ্গিত করছেন। কবিতায় কবি অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের পক্ষে বিদ্রোহ করতেছেন। কবিতায় কবি অধিকার বঞ্চিত মানুষের অধিকার সচেতন করে তুলতে চেয়েছেন। এরপর ধনী দরিদ্র উঁচু নিচু এবং জাতভেদ বা জাত ধর্মের বৈষম্যের বিরুদ্ধে নজরুল ছিলেন কি সোচ্চার, প্রতিবাদ মুখর ও সাহসী চেতনার অধিকারী। বিদ্রোহী কবিতায় কবির আত্মশক্তির ও কবিসত্তার যে প্রকাশ ঘটেছে সেটি তার একার শক্তি না। কবি কিন্তু এই যে বিদ্রোহী বা আমি এই শব্দের দ্বারা নিজেকে বা একা একজনকে বোঝাচ্ছেন না। তিনি এটা দ্বারা কিন্তু সমগ্র প্রতিবাদী মানুষের সঞ্চিত বা জাতীয় শক্তিকে নির্দেশ করতেছেন। কবিতায় কবির আত্মদর্শন প্রকাশ পেয়েছে প্রেম ও দোহের সমন্বয়ে। আমি প্রথমে বললাম তিনি কি বলছেন নিজের যে আমার এক হাতে অস্ত্র আছে আর এক হাতে কি আছে বাঁশি আছে। অস্ত্র হচ্ছে আমার দোহের প্রতীক বা রাগের প্রতীক এবং বাঁশি হচ্ছে আমার প্রেমের প্রতীক। কবি বিদ্রোহী সত্তার আবির্ভূত হওয়ার উদ্দেশ্য হচ্ছে মানব ও মানবতার সর্বাঙ্গীন মুক্তি। এরপর আমরা আসি ব্যাখ্যা সহকারে। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুর্য। এইখানে কবি কি বুঝাইছেন? এখানে বাঁশের বাঁশরি যেটা, এটা হচ্ছে প্রেমের প্রতীক। রণতুর্য বিদ্রোহের প্রতীক। মহাপ্রলয়ের সাথে সম্পর্ক আছে কার, কার? প্রথমত নটরাজের এবং ইসরাফিলের সিঙ্গার। নটরাজ যখন নৃত্য করে তখন মহাপ্রলয় আসে। আবার ইসরাফিলের সিঙ্গার যখন আওয়াজ হয় তখনও কি? কেয়ামত চলে আসে। বিদ্রোহী কবি কি করেন? সবকিছু ভেঙে চুরমার করেন, আইন অমান্য করেন। কবির মতে তিনি পিনাক পানির ডমরু এবং ত্রিশূল। এরপর চির উন্নত মম শির মানে আমার শির চির উন্নত মানে সর্বদা উঁচু থাকবে। উন্নত মানে কিন্তু এখানে ডেভেলপমেন্ট না। উন্নত মানে হচ্ছে কি আপনি সবসময় আপনার ঘাড় সোজা করে রাখবেন বা উঁচু করে রাখবেন। এটা কি নির্দেশ করে? আত্মজাগরণ নির্দেশ করে, আত্মমর্যাদার অহংকার নির্দেশ করে, আদর্শবোধ যে অটল আপনার আদর্শবোধে আপনি যে অটল এটা নির্দেশ করে। বিদ্রোহী কবিতা অনুসারে কবি হচ্ছে কি উদাসীর উন্মন মন, অমানবিতের মরম বেদনা, বিধবার বুকে ক্রান্দন হ্রাস। এগুলো হচ্ছে কি তিনি নিজেকে নির্দেশ করতেছেন তিনি হচ্ছে কি শুধুমাত্র যে বড়, বড় মানুষের বা বড়, বড় দেব-দেবতার তিনি যে বিভিন্ন কিছু নিয়ে আসছেন তা না। তার মধ্যে মানবিক গুণগুলাও আছে যারা অবহেলিত, অত্যাচারিত তাদের বিভিন্ন কিছু মিলেও তার ব্যক্তিসত্তা বা বিদ্রোহী সত্তা গঠিত হইছে। সেগুলো হচ্ছে উদাসীর উন্মন মন, অমানবিতের মরম বেদনা এবং বিধবার ক্রান্দন শ্বাস। কবি সেই দিন শান্ত হবেন। কবি কোন দিন শান্ত হবেন? উৎপীড়িতের ক্রান্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। মানে এই যে উৎপীড়িত বা অবহেলিত যে মানুষ যারা আছে, তাদের যে কান্নার আওয়াজ যেদিন আর পাওয়া যাবে না, সেদিন কবি শান্ত হবেন। অত্যাচারী খড়গ কৃপান ভীম রণতর্বে রণভূমে রানিবে না। মানে হচ্ছে অত্যাচারী যে হাতিয়ারগুলো আছে, এগুলো যুদ্ধক্ষেত্রে যখন থাকবে না, তখন কবি শান্ত হয়ে যাবেন। কবির প্রেমিক সত্তার পরিচয় পাওয়া যায় আমি আরফিয়াসের বাঁশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। বাঁশরি যখন আসবে বা বাঁশরি যা বলেন না কেন, এই বাঁশরি যখন আসবে বুঝবেন সেটা কি প্রেমের প্রতীক। বিদ্রোহী কবিতায় কবির দোহ নিরন্তর উৎপীড়িতের পক্ষে এবং ঔপনিবেশিকদের বিরুদ্ধে। দ্রোহ মানে হচ্ছে রাগ। এরপর কবি বলতেছেন আমি কারো নিয়ম মানি না, আমি শৃঙ্খল মানি না। কেন মানেন না? এর পার্টিকুলার কারণটা কি? তিনি যে মানতেছেন না? প্রথমত এগুলো হচ্ছে কি?
ঔপনিবেশিকদের যে শাসনের পক্ষ বা এটা তৈরি, এই যে আইনগুলো তৈরি করছে কারা? আমরা যে আইনগুলা পড়ি, এই আইনগুলো আসলে তৈরি করছে কারা? এগুলো তৈরি করছে ব্রিটিশরা তৈরি করছে, বা আমাদের উপর ঔপনিবেশিক শাসন বা ভারটা তারা চাপাই দিছে। এইজন্য কবি প্রথমত এই যে শাসনটা মানেন না। কারণ তিনি বিদ্রোহী মনোভাবাপন্ন। তিনি শৃঙ্খলিত জীবনের পক্ষে নন। কবি মহাভয় রূপে আবির্ভূত হয়েছেন অত্যাচারের বিরুদ্ধে, অসাম্যকে দূর করতে এবং উৎপীড়ন বন্ধ করতে। বাঁকা বাঁশের বাঁশরি এটি নির্দেশ করে প্রেমিক সত্তাকে এবং সংবেদনশীলতাকে। ওকে, এরপরে আমরা প্রত্যেকটা দেখবো, সমস্যা নাই। এরপর উল্লেখিত পরশুরাম, সে হচ্ছে কি বিষ্ণুর ষষ্ঠ অবতার। তারপর হচ্ছে আমি চক্র ও মহাশঙ্খ, এখানে বিষ্ণুর হাতের চক্রকে বোঝানো হয়েছে। বিষ্ণুর হাতে কি চক্র আর মহাশঙ্খ। আরফিয়াসের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যাপেলো ও মিউস কলম্বির পুত্র, মহান কবি ও শিল্পী এবং যন্ত্রসঙ্গীতে পারদর্শী। এখানে কিন্তু আছে গ্রিক মাইথোলজি, এগুলো কি গ্রিক থেকে আসছে। আর এইটা আছে কি হিন্দু হিন্দু মাইথোলজি থেকে আসছে। এরপর কবির হাতে বাঁশের বাঁশরি এবং রণতুর্য আছে। কবির উন্নত শির দেখে মাথা নত করেছে কি হিমাদ্রি বা হিমালয়। কবি নিজেকে ঘোষণা দেন বিশ্ববিধাত্তর বিদ্রোহী পুত্র হিসাবে। কবির মহাহুঙ্কার ইসরাফিলের সিংহার। কবি নিজেকে শিষ্য দাবি করেছেন কার? দুর্বাসা ও বিশ্বমিত্র মুনির। কবি নিজেকে তুলনা করছেন কিসের সাথে? আরফিয়াসের বাঁশির সাথে, এবং হচ্ছে কার? এবং হচ্ছে শ্যামের হাতের বাঁশির সাথে। কবি নিখিল বিশ্বকে নিঝুম করে তুলবেন ঘুমচুমু দিয়ে। কবি বিশ্বকে নিষ্ক্ষত্রিয় করবেন পরশুরামের কোঠার হয়ে। এখানে নিষ্ক্ষত্রিয় মানে কি? যারা রাজার হয়ে আর যুদ্ধ করবে না, রাজার সেনা বলতে পারেন। রাজার সেনাহীন করে একটা বিশ্ব গড়ে তুলবেন কিসের মাধ্যমে? পরশুরামের কুঠার হয়ে। এবারে নটরাজ, আমরা জানি শিব বা মহাদেবের আরেক নাম নটরাজ। ভীম, হিন্দু মহাকাব্য মহাভারতে বর্ণিত ভীম হচ্ছে পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডব, যে তার শক্তির জন্য বিখ্যাত এবং দ্বিতীয় পাণ্ডব। ইন্দ্রাণী সুত বা জয়ন্ত, দেবরাজ ইন্দ্র এবং ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী, এর পুত্রের নাম কি? তার পুত্রের নাম হচ্ছে জয়ন্ত। জয়ন্ত রাবণের স্বর্গগমন যখন রাবণ করতে যায়, তখন হচ্ছে কি রাবণের সাথে যুদ্ধ করেন এবং রাক্ষস সেনাদের পরাস্ত করেন। এবার ধূর্যটি, এটাও কি শিবের আরেক নাম। তারপরে কে? পিনাক পানি, পিনাক হচ্ছে ভগবান শিবের ধনুকের নাম। এবার ধর্মরাজ, নরকের দেবতা হচ্ছে কি? ধর্মরাজ। বিষ্ণু হচ্ছে কি সুদর্শন বা কৃষ্ণ। এগুলো দেখিয়ে নিন আপনার, পরশুরাম, বলরাম, চেঙ্গিস খানটা দেখি আমরা। চেঙ্গিস খান জন্ম ১১৬২ থেকে ১২২৭। মঙ্গল জাতির অন্যতম সেরা যোদ্ধা। কোন জাতির? মঙ্গল জাতির। মঙ্গল জাতির বর্তমান আবাসভূমি কোনটা? মঙ্গোলিয়া। ও সামরিক নেতা বা মহান খান। ইতিহাসে তিনি অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ ও সেনাপতি হিসাবে। তিনি মঙ্গল গোত্রগুলোকে একত্রিত করে মঙ্গল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। তাকে মঙ্গল জাতির পিতা বলা হয়ে থাকে। তাহলে মঙ্গল জাতির পিতা কে? মঙ্গল জাতির পিতা হচ্ছে চেঙ্গিস খান। এগুলো দেখছি আমরা। ক্ষত্রিয় মলয় অনিল উত্তর বায়ু পূরবী হাওয়া। উত্তর বায়ু। উত্তর বায়ু হলো এমন একটি বায়ু যা উত্তর উৎপন্ন হয় এবং দক্ষিণ দিকে প্রবাহিত হয়। উত্তরের বাতাস বা উত্তর বায়ু প্রবাহিত হয় কোন কালে? শীতকালে। এবং দক্ষিণা বায়ু কোন কালে প্রবাহিত হয়? বসন্তকালে। শীতকালে এই বাতাস শুষ্ক এবং কঠোর, মানুষকে তা নিষ্ক্রিয় করে তোলে, স্থবির করে দেয়। এই বাতাস প্রাণের স্পর্শবর্জিত রসকসীন সন্ন্যাস জীবনের মতো।
পূরবী হাওয়া বা পূর্ব দিক থেকে হাওয়া। বর্ষাকালে পূর্ব দিক থেকে হাওয়া দেয়। বর্ষাকালে মন উদাস হয়ে পড়ে। এজন্য এই যে উদাস নির্দেশ করতে যা উদাসী প্রবাসীর উদাস হাওয়া বা হচ্ছে ক্রান্দন শ্বাস এগুলো থেকে উদাসীনতা নির্দেশ করে বা মন খারাপকে নির্দেশ করে। মলয় পর্বত। মলয় দক্ষিণ ভারতের পর্বতমালা বিশেষ। মলয় পর্বত দক্ষিণে উত্তর বায়ু উৎপত্তিস্থল। মলয় পর্বত থেকে আগত বায়ু মলয় বায়ু বা মলয় অনল। আচ্ছা এই প্রশ্নগুলো আপনারা নিজেরা একটু পড়ে নিন কষ্ট করে। আমি আর এগুলো পড়ে আপনাদের বিরক্ত করলাম না। এরপরে শব্দের উৎস ছবি, বেদুইন, হাবিয়া এগুলা কি? এগুলো আরবি শব্দ। এরপরে নেহারি, নেহারি হিন্দি শব্দ। এরপরে চাঁদ এবং বাঁশরি এগুলো হচ্ছে বাংলা শব্দ, খাঁটি বাংলা শব্দ। তুর্কি শব্দ আছে কি? কুর্নিশ। ল্যাটিন শব্দ আছে টর্পেডো। এরপর ইংরেজি শব্দ আছে সাইক্লোন এবং মাইন। সংস্কৃত হিমাদ্রি, ডমরু, শ্মশান, নাদ, মলয়, মরু, খড়গ, কুঠার এবং হল। এখন সাইক্লোন যে শব্দটা, এই শব্দটা মোটামুটি ইংলিশ শব্দ। সাইক্লোন শব্দটা ইংলিশ শব্দ, কিন্তু সাইক্লোন শব্দটা আসছে গ্রিক শব্দ কাইক্লোস থেকে। গ্রিক শব্দ কাইক্লোস থেকে, যার অর্থ হচ্ছে কি চাকা। সাইক্লোন দেখতে গোলাকার হয় এবং দেখলে অনেকটা মনে হয় চাকার মতো কোনো কিছু আগে আসতেছে। এজন্য কাইক্লোস শব্দ থেকে সাইক্লোন শব্দটা আসে। যদি আপনার জিজ্ঞাসা করে যে সাইক্লোন শব্দটি কোন ভাষা থেকে আসছে বা সাইক্লোন শব্দটি কোন ভাষার শব্দ, সেক্ষেত্রে আপনারা বলবেন ইংরেজি। কিন্তু যখন জিজ্ঞাসা করবে সাইক্লোন শব্দটি কোন ভাষা থেকে এসেছে, সাইক্লোন শব্দটি কোন ভাষা থেকে এসেছে, সেই ক্ষেত্রে উত্তর হবে কি? গ্রিক উত্তর হবে। ওকে, বাংলা আর পড়াবো না আজকে। এরপরে হচ্ছে কারো কোনো প্রশ্ন আছে? ও সরি 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 সরি, ওয়েট। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন? জি। ওটা আপনার সাইম ভাইয়ার, আমার না। হ্যাঁ, সাইম ভাইয়ার ২ টা করে লেকচার। রাত্রে নিবে। ওর ক্লাস হচ্ছে আজকে ৯টা থেকে শুরু মেবি। বুঝতে পারছেন? ও ডবল ক্লাস হইলেও সমস্যা নাই। ও পরে যেগুলা ক্লাসগুলো আছে এগুলো ছোট, ছোট। এগুলা ওর ২ টা শেষ করতে ১.৫ ঘন্টা মতো লাগবে হয়তো। ১.৫ ঘন্টা হাইয়েস্ট ২ ঘন্টা। এর বেশি লাগবে না। না আমি একটা করেই নিবো। আমি ২ টা করে নিবো না। তো আপনাদের কাছে সরাসরি বলি, সাইম হচ্ছে ক্রিকেটার। ঠিক আছে? এটা এত গরম কেন? সাইম হচ্ছে ক্রিকেটার। আমাদের হচ্ছে কিছুদিন পর থেকে ক্রিকেট খেলা শুরু তো। তো সারাদিন ই করে প্র্যাকটিস করে। এইজন্য হচ্ছে ওর কয়েকটা ক্লাস বাদ গেছে বা পিছনে পড়ে আছে ও। এজন্য হচ্ছে ও ওগুলা পোষায় দেওয়ার জন্য ২ টা করে ক্লাস নিবে। কিন্তু তার মানে এই না যে ক্লাসের কোয়ালিটিও ডাউন করবে। ও কোনদিন করবে না ওরা। আর হচ্ছে কি, আর হচ্ছে ক্লাসগুলো অত বড় হবে। ক্লাস একটু বড় হবে স্বাভাবিক ২ টা ক্লাস যেহেতু। কিন্তু অত বড়ও না যে আপনাদের খুব টায়ার্ড লাগবে বা কি বলে ওটাকে? খারাপ লাগবে। ক্লাসগুলো ছোট, ছোট। এর আগে জিকে আমি নিতাম তো। তো ওই জিকে ক্লাসগুলো ছোট, ছোট। আর হচ্ছে আপনাদের ৬টা ২০ থেকে আমি হচ্ছে ক্লাস নিবো। ইংলিশ ক্লাস নিবো। তো ইংলিশ ক্লাসে আমরা আজকে ইংলিশ টপিক হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আপনাদের রুটিন দেওয়া আছে তো। একদিন কেন? আপনাদের তো ১ মাস আগে দিয়ে দেওয়া হয়েছে রুটিন। হ্যাঁ, রুটিনে কিন্তু টপিক দেওয়া আছে। আপনার বড় রুটিনটা পাননি? টেলিগ্রাম গ্রুপে আছে।
আচ্ছা ঠিক আছে। আমি তো আজকে দিছি। আবার সামনের দিন থেকেও দিব চান। কিন্তু রুটিন তো দেওয়া হয়ে গেছে অনেক আগে। আচ্ছা ঠিক আছে। তো আজকে ক্লাসটা হচ্ছে ওটা কি? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এরপরে সেন্টেন্স এবং আমরা সেন্টেন্সের কয়েকটা কোয়েশ্চেন সলভ করব। বেশ কয়েকটা ১৫ টা বা ২০ টা এরকম কিছু একটা। আমার খেয়াল নাই কয়টা। হ্যাঁ, অবশ্যই। ট্রান্সপোর্টেশন না শিখে গেলে আমরা যে শিখাই কি? বললাম যে এইটা সিম্পল, এটা দেখতে এমন, এইটা কমপ্লেক্স, এটা দেখতে এমন, আর এটা কম্পাউন্ড, এটা দেখতে এমন। এই শেষ। তাই না? ট্রান্সফরমেশন শিখাবো। এরপর হচ্ছে সেন্টেন্সে যেটা আছে ওইটা ট্রান্সফরমেশন শিখাবো। যে কিভাবে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করতে হয়। তারপর হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়। এগুলো আজকে আছে ক্লাসে। কিন্তু ইংলিশে না আমরা সবচেয়ে বেশি পড়ি। আমি কি শুরু করছি? আমি হচ্ছে ম্যাথে দুর্বল ছিলাম, বুঝছেন? তো আমি কয়েকদিন হইছে ম্যাথ শুরু করছি এবং কালকে থেকে মোটামুটি একটু বেশ কি বলে ওটাকে? আমি না বাংলা ভুলে যাই। আঁট-শাঁট বেঁধে শুরু করছি। দেখলাম পারি সবকিছুই। কিন্তু একবার করতে হয়। মনে করে যেতে হয় একবার। কিন্তু বাদবাকি সব পারি। না আমি ক্লাস দেখে করতেছি না। আমি হচ্ছে বই সরাসরি বই কিনছি। বই কিনে শুরু করে দিছি। কারণ ক্লাস তো অনেক আগে অনেক করছি ক্লাস আমি। কাজ হয় নাই। তাহলে নিজে, নিজে চেষ্টা করি অনেকদিন মনে থাকবে। টাইম লাগলেও আমি সাধারণত কারো সাহায্য নিতে পারি না। বুঝতে পারছেন? হ্যাঁ, শুনতেছি আমি। আচ্ছা দাঁড়ান আমি রুটিনটা দেখাচ্ছি আমি। হ্যাঁ, বলেন আমি শুনতেছি। হুম। হ্যাঁ, বাংলা প্রথম পত্র নিব। হ্যাঁ, ইংলিশের কোনো পরিবর্তন নাই। ঠিক আছে? ইংলিশ এবং বাংলা প্রথম পত্র এই ২ টার কোনো পরিবর্তন নাই। কারণ আমার বাংলা শুধুমাত্র একটা লেকচার আছে যেটা আমি মিস করে গেছি। ইংলিশে কিন্তু আমি কোনো কিছু মিস করি নাই। ইংলিশে কিন্তু আমি ঠিকমতই আগাচ্ছি। তাই না? তাহলে হচ্ছে কি আমার শুধুমাত্র কি করতে হবে? আমার ওই যে বাংলা একটা লেকচার আমার যেকোনো একদিন আপনাদের সাথে ফ্রি যেদিন আছেন, আমি ভাবছিলাম কালকে আপনাদের ক্লাসটা নিয়া নিবো। কিন্তু কালকে যেহেতু হচ্ছে আ মারিয়া একটা ক্লাস নিবে এক্সট্রা। তো আমি কালকে নিতে পারতেছি না। তো আমি কিন্তু আমার দিকটাও দেখতেছি, আপনাদের দিকটাও দেখতেছি। ব্যাস এত কিছু রেকর্ড করার কোনো দরকার হয় না। আমি রেকর্ডটা এটা অফ করে দিই।